সবাই ভালো আছেন? চলে আসলাম বেশ কিছু ফ্যাক্ট শেয়ার করতে। সো আপনারা আসলে আমার কাছে অনেকেই জানতে চান আসলে ফিনল্যান্ডের বর্তমান অবস্থা কিরকম এবং ফিনল্যান্ডে আসলে জব পাওয়া যাবে কিনা বা ফিনল্যান্ডের সার্বিক কি অবস্থা। সো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য আজকে কয়েকটা নিউজ থেকে দেখাবো আপনাদের যে আপনাদের ফিনল্যান্ডে আসলে কি অবস্থা বর্তমান। ফার্স্ট অফ অল হচ্ছে ফিনল্যান্ডে কিন্তু অনেক এজেন্সি মিথ্যা কথা বলে আপনাদের প্রতারিত করবে ফিনল্যান্ড সম্পর্কে। সেরকম একটা নিউজ যদি আমি এখানে দেখাই, এটা হচ্ছে আপনার ফিনল্যান্ডের একটা টিভি স্টেশন, টিভি ওয়াইএলএ। তো এই টিভি স্টেশনে বেশ কিছু নিউজ আমি শেয়ার করবো। তো একটা নিউজ এই যে আপনাদের যদি শোনানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝবেন আসলে। About the problems from these agents or agencies that sell a sort of false picture of Finland, and I know that you've had contact with them as well because I think your social media presence is seen as being very truthful. You're telling what the reality is of life in Finland, but some agents have approached you. Yeah, I've সো এখানে আসলে বলার চেষ্টা করতেছে যে ফিনল্যান্ডের যে বেশ কিছু এজেন্সি আছে, ইন্টারন্যাশনাল এজেন্সি, তারা কিন্তু মিথ্যা কথা বলে হচ্ছে স্টুডেন্টদের প্রতারিত করে। তারা যে ট্রুথটা সেটা আসলে বলে না। না বলার কারণে তারা ফিনল্যান্ডে আসার পরে প্রতারিত হয়। সো আজকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব কি কি বিষয়গুলো আসলে ফিনল্যান্ডে এখন বর্তমান মেজর কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ফিনল্যান্ডের আনএমপ্লয়মেন্ট রেট। এটা কিন্তু ইউরোপের ভিতর এখন বলা যায় যে সর্বোচ্চ আনএমপ্লয়মেন্ট রেট, এবং এটার কারণে হচ্ছে মেইনলি অনেক অনেক স্টুডেন্ট এখানে আসার পরে চাকরি পাচ্ছে না। চাকরি না পেয়ে এখানে পড়াশোনাও কন্টিনিউ করতে পারতেছে না, টিউশন ফিও দিতে পারতেছে না। তারপর হচ্ছে এই দেশ থেকে ডিপোর্টের শিকার হচ্ছে অনেকেই। টিউশন ফি না দিতে পারে, পড়াশোনা না করতে পারে। আবার অনেকে হচ্ছে যে পড়াশোনা করতেছে কিন্তু আহ, কয়েক সেমিস্টার করার পরে আর টিউশন ফি দিতে পারতেছে না, বা অতিরিক্ত কাজ করার কারণে টিউশন ফি ম্যানেজ করতে গিয়ে অতিরিক্ত কাজ করতেছে। কাজ করার কারণে তারা পড়াশোনা করতে পারতেছে না। তো পড়াশোনা না করতে পারার কারণে তারা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে পরীক্ষায় পাশ করতে পারতেছে না। যেগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা আছে সেগুলোতে অনেক ক্ষেত্রে পাশ করে, কিন্তু যে মেইন যে এক্সাম, অনেক সময় আছে যে তাদের কিছু কিছু কোর্সে এক্সাম থাকে, কম্পিউটার বেস এক্সাম থাকে 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা এরকম। সো সেই এক্সাম গুলো তারা পাশ করতে পারতেছে না। তো এই কারণে হচ্ছে তারা কিন্তু অনেক ক্ষেত্রে ডিপোর্টের শিকার হয়। তো আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে এখন 10.2। এটা হচ্ছে ইউ এর ভিতর সব থেকে লার্জেস্ট পার্সেন্টেজ। সো স্পেনে ইউর ভিতরে সেকেন্ড হচ্ছে, বুঝছেন? স্পেনে হচ্ছে 10.4, স্পেনে হচ্ছে 10.4, এখানে হচ্ছে 10.2। আহ এখানে যদি আমি একটা দেখানোর চেষ্টা করি যে এখানে কত লোক বেকার আছে, দেখেন এখানে 27,000 পিপল হচ্ছে আনএমপ্লয়মেন্ট আছে ডিউরিং এপ্রিল, জুন। এই পিরিয়ডে এত লোক আনএমপ্লয়মেন্ট আর আনএমপ্লয়েড আছে, এবং হচ্ছে তারা অনেক লেন্দি টাইম ধরে আনএমপ্লয়েড আছে, এরকম আর কি কথাবার্তা এখানে বলতেছে। সো এটা হচ্ছে গত বছরের তুলনায় আরো বাড়তেছে, বা সেই রেট আরো বাড়তেছে, 9.3% আছে বেশি। সো এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট এখনো বাড়তেছে এরকম আর কি, এটা কথাবার্তা বলতেছে। তারপরে তো টোটাল যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টে টোটাল নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট রেট ওয়াজ লাইক, এটা হচ্ছে অ্যাভারেজ আনএমপ্লয়মেন্ট রেট ইন পিপল লাইক জুন জুলাইতে টোটাল হচ্ছে 2,97,000। এটা হচ্ছে টোটাল আনএমপ্লয়মেন্ট রেট ফিনল্যান্ডের, এটা বলতেছে আর কি। তো ফিনল্যান্ডে আপনারা জানেন যে ফিনল্যান্ডে কিন্তু লোক সংখ্যা খুব বেশি না, 60 বা 70 লাখ এরকম আর কি। সেইখানে হচ্ছে এটা আছে আনএমপ্লয়মেন্ট রেট এখন। সো এর বাইরে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হচ্ছে Today is my 1000th day of unemployment, so that makes 2.7 years, however you want to put it. So it's quite a long time. I've never been this long unemployed. I've been previously unemployed after my studies for 6 and 7 months, twice, but never this long before. সে বলতেছে যে সে হচ্ছে 1,000 দিন হচ্ছে আনএমপ্লয়েড রয়েছে।
তার পড়াশোনা যখন শেষ করছিল তখন 6 মাস ছিল, কিন্তু এখন সে 1000 দিন আনএমপ্লয়মেন্ট রয়েছে। এটা আসলে একটা রেকর্ড। সে আছে একটা ফিনিশ সিটিজেন হয়েও কিন্তু সে জবলেস আছে। সো এই বিষয়টা হচ্ছে খুবই, মানে তারা কিন্তু, আমাদের তো অনেক সমস্ত ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, আমরা যে কোনো জবে অ্যাক্সেস পাই না, বা যে কোনো জবে অ্যাপ্লাই করলে আমাদের নেয় না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে, কিন্তু তারা ফিনিশ হয়েও তাদের আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি এবং অনেক লেন্দি। যদিও তারা হচ্ছে কেলা বেনিফিট পায় বা হচ্ছে তাদের অনেকগুলো সরকার তাদের সাপোর্ট করে, বাট অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি আসেন সেই ক্ষেত্রে ওরকম সাপোর্ট পাবেন না, এবং হচ্ছে সেই বেনিফিট গুলো কিন্তু পাবেন না ওদের মতো। তারপরেও কিন্তু তারাও এই যে যে আনএমপ্লয়মেন্ট সেটার ভিতরে তারাও কিন্তু পড়ছে, এই ক্রাইসিসের ভিতরে পড়ছে। এই সবগুলো নিউজেই কিন্তু একটা জিনিস বলতেছে যে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু গত বছরের তুলনায় এটা কিন্তু বাড়ছে, এই আর কি। তারপরে যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে বেশ কিছু নিউজ, যেটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেট বাড়ছে, তারপরে হচ্ছে আরেকটা যে বিষয় হচ্ছে ডিপোর্টেশন, ডিপোর্টের যে নাম্বার, সেই ডিপোর্টের নাম্বার কিন্তু বাড়ছে। ফিনল্যান্ডে কিন্তু ডিপোর্টের যে পার্সেন্টেজ সেটা গত বছর বা তার আগের বছরের তুলনায় 40% বেশি। সো এই বিষয়টাও একটা ক্রিটিক্যাল বিষয়। এই ডিপোর্টের মেইন কারণ হচ্ছে যে আপনারা যারা এখানে পড়াশোনা করতে আসেন তারা হচ্ছে সঠিকভাবে তাদের সেমিস্টার গুলো শেষ করতে পারতেছে না, এবং শেষ করতে না পারার কারণে বা টিউশন ফি না দেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু রুলস ব্রেক করতেছে। তারা কিন্তু অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যে রিনিউয়াল করতে পারতেছে না টাকার অভাবে, বা হচ্ছে টিউশন ফি না দেওয়ার কারণে, পড়াশোনা না করার কারণে ইমিগ্রেশনে তারা মেইল দিয়ে দিচ্ছে, ইউনিভার্সিটি থেকে কিন্তু মেইল দিয়ে দেয়। সো মেইল দেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু তাকে নোটিশ জারি করে যে তুমি কেন পড়াশোনা করতেছো না, তারা একটা এক্সপ্লেনেশন তারা চায় মিগ্রি থেকে। সো এটা যদি তারা না দিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে তারা আহ, একটা ওয়ার্নিং দেয়, এবং ওয়ার্নিং দেওয়ার পরে তারা কিছু টাইম নেয়, টাইম নিয়ে তাদেরকে ডিপোর্টের একটা নোটিশ দিয়ে দেয় এবং পরে তারা ধরে দেশে পাঠায় দেয়। সো এই বিষয়গুলো হচ্ছে এরকম। সো ডিপোর্টের যে নাম্বার, সেই নাম্বারের কিন্তু যদি বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু বলা যায় যে অনেকগুলো কান্ট্রির ভিতরে অনেকটা হাই লেভেলে আছে। সো বাংলাদেশের অবস্থা কিন্তু আশঙ্কাজনক ভাবে আর কি খারাপ, যেটা বলা যায়। সো ডিপোর্টের ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরাও রয়েছে, বাংলাদেশি অন্যান্য যে যারা অ্যাসাইলাম সিক করে তাদের ব্যাপারটাও রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলোতে কিন্তু ডিপোর্টের শিকার কিন্তু হয়ে থাকে বা হচ্ছে, বা এই জিনিসগুলো কিন্তু বাড়তেছে। তো আরেকটা যে বিষয় আছে যে গত বছর মানে 2024 সালে কিন্তু রেকর্ড নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাপ্লাই করছিল, এবং অনেক স্টুডেন্ট আসছিল, ভিসাও পাচ্ছিল। মোর দেন 24,000 অ্যাপ্লিকেশন ছিল, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মোর দেন 24,000 অ্যাপ্লিকেশন ছিল, যেখান থেকে কিন্তু বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আসছে। তো সেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট ছিল গত কয়েক বছরের ভিতর, ওই 24 সালে অনেক বেশি ছিল। হ্যাঁ, তো এখন এখন কিন্তু সেই রেটটা কিন্তু কিছুটা কমছে। 25 সালে সেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা কিছু কমছে, যেহেতু হচ্ছে যে পিআর এর ব্যাপারটাতে অনেক বেশি স্ট্রিক্ট হয়েছে। আগে 4 বছরে ছিল, এখন সেটা 6 বছর করছে। যাদের আসলে ডিগ্রি নাই, তারা ডিগ্রি বা ল্যাঙ্গুয়েজ নাই, তারা কিন্তু 6 বছরে পিআর পাবে। এই বিষয়গুলোর জন্য কিন্তু এই পিআর এর যে মানে পাওয়ার যে সহজ নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু থাকতেছে না। এই জন্য আর কি তারা, আহ, আমার কাছে মনে হয় যে স্টুডেন্টের নাম্বারটা কিছুটা কমছে। সো এই বছর হচ্ছে যে স্টুডেন্টের নাম্বার হচ্ছে, আহ, যদি আমি দেখি তাহলে কত, এখানে আছে দেখি, 25% ড্রপ করছে। 25% ড্রপ করছে 24-এর থেকে। তো গত বছরে ছিল যে 24,000, এই বছর কিন্তু আহ, এইখানে দেখাচ্ছে 25-এ দেখা যাচ্ছে যে 11,324 জন অ্যাপ্লিকেন্ট ফার্স্ট টাইম ভিসা যে রেসিডেন্ট কার্ড সেটার জন্য আবেদন করছে, এখানে দেখা যাচ্ছে। অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে গত বছরে 24,000, সেখান থেকে কত আছে সেটার অ্যামাউন্ট আমি জানি না, দেখা যাচ্ছে না এখানে, কিন্তু এখানে ফার্স্ট টাইম রেসিডেন্ট পারমিট পাইছে, সেটা হচ্ছে যে 25% লোয়ার, মানে 24 সালের যে নাম্বার ছিল সেটা 25% লোয়ার। তো এটা 24% বেশি ছিল, 25% বেশি ছিল আর কি। তো বিষয়টা এরকম। তো এখন যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন, এবং যেহেতু জব সিচুয়েশন প্লাস হচ্ছে যে আহ, বিভিন্ন ধরনের ডিপোর্টেশনের শিকার বা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আসবেন। আরেকটা ইনসিডেন্ট আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানে। এটা হচ্ছে একটা বাংলাদেশি স্টুডেন্ট। সেই বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু হচ্ছে
একটা রেসিজমের শিকার হয় এবং সে ছুরিকাঘাত প্রাপ্ত হয়, সেটা সে হচ্ছে অলুতে থাকে। তার নাম হচ্ছে রাকিবুল হাসান হৃদয়। সো রাকিবুল হাসান হৃদয়, এখানে আপনারা নিউজটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু ফিনল্যান্ডে আসছিল থাকার জন্য বা করার জন্য, কিন্তু সেও কিন্তু এখন মিগ্রি থেকে তাকে একটা নোটিশ দিয়েছে অলরেডি, তাকে ডিপোর্টের জন্য একটা নোটিশ অলরেডি দিয়েছে এবং এক্সপ্লেনেশন চাইছে সে এখানে পড়াশোনা করতেছে না, এই নিয়ে একটা এক্সপ্লেনেশন তাকে দিছে। এখন যদি তার নিউজটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেটা কি? My hope is like if Finnish governments and like everything's like society, they help me to recover these things, like with the visa things and also like mental trauma things. Then I can go work and I want to contribute for the society, and I want to also improve my life and have a peaceful, happiest life here. He stabbed me like from backside to here, like there is a spots in my hands, this, and then I look back and he continuously hitting me, and like he tried to hit my chest, but I just move and then he hit my ears, and also he hit my these sides, and I tried to save my chest, and I then run like in stairs, and then I fall down. সো বিষয়গুলো হচ্ছে এরকম যে ফিনল্যান্ডে এখন যারা আসবেন তারা একটা চিন্তা ভাবনা করে আসবেন এবং আহ, যেহেতু অনেকগুলো বিষয় ফিনল্যান্ডের পড়াশোনা বা পিআর পাওয়ার জন্য আপনারা আসেন, অনেকগুলো বিষয় কনসিডার করে আসেন। সো এই বিষয়গুলো আপনারা, এই নিউজগুলো আপনারা দেখবেন, দেখে আপনারা ডিসিশন নেবেন, দেখে আপনারা আপনাদের প্ল্যান সেইভাবে করবেন যে আপনারা ফিনল্যান্ডে কিভাবে আসবেন বা আসার পরে কতদিনের বাজেট নিয়ে আসবেন, কিভাবে চাকরি করবেন, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল হচ্ছে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আসবেন। সো এর বাইরে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ফিনল্যান্ড নিয়ে, সো আপনারা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো আমি রেসপন্স করব সেখানে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।